আসসালামু আলাইকুম। শিকন স্টেশনের আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের অধ্যায় 13 সসীম ধারা চ্যাপ্টারটা। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সসীম ধারা চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে ওগুলো বুঝাই দিব। এরপর আমরা উদাহরণের ম্যাথগুলো সলভ করব। এরপর আমরা অনুশীলনীর ম্যাথগুলো পরবর্তী বা যদি সম্ভব হয় এই ভিডিওতে বা এরপরে অন্য কোনো একটা ভিডিওতে আমরা সলভ করে নিব ধাপে ধাপে। আচ্ছা, আসো তাহলে শুরু করি। প্রথমে আমরা যদি সসীম ধারা বুঝতে যাই, আগে আমাদের বুঝতে হবে অনুক্রমটা কি। অনুক্রম অনুক্রম বুঝতে হলে আমি যদি লিখি যে 2 4 6 8, তাহলে এটা একটা অনুক্রম। আবার যদি লিখি 1 2 3 4 5, এটাও একটা অনুক্রম। আবার যদি লিখি 1 3 5 7, এটা একটা অনুক্রম। অর্থাৎ অনুক্রমের মাধ্যমে কোনো একটা রাশি বা পদ অন্য একটা রাশির সাথে কিভাবে সম্পর্কিত সেটা জানা যায়। যেরকম ধরো তোমরা যদি 2 এর সাথে 2 যোগ করলে 4 পাও, 4 এর সাথে 2 যোগ করলে 6 পাও। এটাই হচ্ছে অনুক্রম। আচ্ছা, এখন ধারা কি? তোমরা যদি অনুক্রমের সংখ্যা যেগুলো আছে বা রাশি যেগুলো আছে সেগুলো যদি যোগ করো তাহলে সেটা হয়ে যাবে কি ধারা। অর্থাৎ এখানে যে অনুক্রমের রাশি যেগুলো আছে, যে 2 4, 2 এর মাঝখানে একটা প্লাস দিলাম, তারপর এখানে যে 4 এর কমা আছে ওইটাতে প্লাস দিয়ে দিলাম। অর্থাৎ অনুক্রমের রাশি যেগুলো আছে এগুলোকে যদি আমরা যোগ চিহ্ন দিয়ে দিই তাহলে ধারা হয়ে যাবে। মানে এটা একটা ধারা, এটা হয়ে গেছে কি এখন ধারা। আচ্ছা, এখন সসীম ধারা কি? সসীম ধারা হচ্ছে কোন ধারা দুটি পদের পার্থক্য যদি সবসময় সমান হয় তাহলে সেটা হবে সসীম ধারা। তোমরা যদি এটাতে দেখো যে 2 এর সাথে 2 যোগ করলেই তো 4 হয়, আবার 4 এর সাথে 2 যোগ করলেই তো 6 হয়। অর্থাৎ এখানে প্রত্যেকবার পার্থক্যটা কি দেখতেছো? পার্থক্যটা সবসময় সমান না, এটা হচ্ছে ধারা। আচ্ছা, এখন পার্থক্যটা যদি সবসময় সমান হয় তাহলে সেটা হয়ে যাবে সসীম ধারা। যেরকম ধরো 2 এর সাথে 2 যোগ করলেই তো 4 হয়, 4 এর সাথে 2 যোগ করলে 6 হয়, আবার 6 এর সাথে 2 যোগ করলে 8 হয়। অর্থাৎ এটা হচ্ছে সসীম ধারা। অর্থাৎ সসীম ধারায় কি থাকে? সসীম ধারায় দুটা পদের পার্থক্যটা সবসময় সমান থাকে। এরপর অর্থাৎ তারপর যদি এটাতে দেখো, এটাতেও তো মানে পার্থক্যটা সবসময় কি 1 এর পার্থক্য না? মানে 2 এর সাথে 1 যোগ করলেই তো 3 হয়, 3 এর সাথে 1 যোগ করলেই তো 4 হয়। অর্থাৎ এটাও একটা সসীম ধারা। আর এখন এটাও দেখো, এটাও সসীম ধারা একের সাথে। আচ্ছা, এটা অনুক্রম, এটার মাঝখানে প্লাস যোগ করলেই তো এটা ধারা হবে। আর ধারার পার্থক্য গুলো যদি সবসময় সমান হয় তাহলে সেটা হয়ে যাবে সসীম ধারা। অর্থাৎ সসীম ধারা কখন হবে? অর্থাৎ এখানে পার্থক্যটা সবসময় সমান। অর্থাৎ পার্থক্যটা সবসময় মানে ডিফারেন্সটা সবসময় সমান থাকে। আরেকটা সসীম ধারার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সসীম ধারায় অর্থাৎ একটা লিমিট থাকে। এটা ধরো 2 এর থেকে 2 এখানে আছে 2 + 4 + 6 + 8, অর্থাৎ আমরা বুঝতে পারতেছি কত পর্যন্ত, মানে 8 পর্যন্ত, চতুর্থ পর্যন্ত গেছে। তাহলে এটা হচ্ছে একটা সসীম ধারা, একটা লিমিট আছে সসীম ধারা। কিন্তু যদি বলি অসীম ধারা, অসীম ধারা কিন্তু কোনো লিমিট নেই। অর্থাৎ তখন এভাবে দেওয়া থাকবে 2 + 4 + 6 + 8 প্লাস দিয়ে ডট 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 দিয়ে দিয়ে দিচ্ছে, তাহলে এটা হয়ে যাবে কি অসীম ধারা। এখন আসো আমি একটা সসীম ধারা লিখি 2 4 6 + 8। তারপর আচ্ছা, এখন যদি আমাকে বলে এই ধারার পঞ্চম পদটা বের করতে, এখানে কয়টা পদ আছে? এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ। এখন যদি আমাদেরকে বলে পঞ্চম পদটা বের করার জন্য, তাহলে পঞ্চম পদ কি সেটা আমরা জানি না। আমরা জানি চতুর্থ পদ পর্যন্ত। তাহলে কিভাবে করব? তাহলে এটার একটা সূত্র আছে যে তোমাদের যদি বলে এই ধারাটার এই সমান্তর ধারার দশম পদটা বের করতে বা পঞ্চম পদ বের করতে বা তৃতীয় পদ বের করতে, যেটা বলুক না কেন, অর্থাৎ সূত্রটা হবে এটা যে সমান্তর ধারার এনতম পদ কি হবে? a+n-1 * d। এ মানে কি? এ মানে হচ্ছে প্রথম পদ, আর ডি মানে কি? ডি মানে হচ্ছে সাধারণ অন্ত। সাধারণ অন্তের মানে হচ্ছে দুইটার মধ্যে যে পার্থক্যটা আছে সেটা। তাহলে আমাদেরকে যদি বলে এই সমান্তর ধারাটার পঞ্চম পদ বের করার জন্য, তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমাদের প্রথমে লাগবে এ এর মান। এ মানে কি? প্রথম পদ। তাহলে এটা প্রথম পদ হচ্ছে 2, এটাই প্রথম পদ। তাহলে এ মানে কি পাইছি? 2। এখন ডি, ডি কি? সাধারণ অন্তর।
সাধারণ অন্তর কিভাবে বের করব, অর্থাৎ সাধারণ অন্তর বের করার জন্য পরের পদ থেকে আগের পদটা বিয়োগ দিব। এটা যদি পরের পদ ধরি, পরের পদ হচ্ছে 4, তার আগের পদ কি, আগের পদ হচ্ছে 2, তাহলে কি পাচ্ছি, তাহলে পাচ্ছি 4, 4 থেকে 2 গেলে 2। আচ্ছা, তাহলে আমরা সাধারণ অন্তরটাও পাইছি। এখন আমাদের লাগবে পঞ্চম পদ। তাহলে আমরা জানি কি সমান্তরাল m তম পদ মানে কি a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে পঞ্চম পদটা কি হবে, পঞ্চম, আচ্ছা 5তম পদ লিখি a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে দেখো a মানে কি, a মানে তো 2, তাহলে 2 লিখি প্লাস, এখন n এর জায়গায় আমরা কি বসাবো জানো, আমরা বসাবো 5, অর্থাৎ যে পদটা বের করতে বলবো আমরা সেই পদটা এখানে বসাবো 5। 5 মাইনাস 1, ডি মানে কি, ডি মানে হচ্ছে 2। তাহলে কি পাচ্ছি, তাহলে পাচ্ছি হচ্ছে 5 থেকে 1 গেলে কত, 4, 4 দুগুণে কত, 8। তাহলে 8 এর সাথে 2 যোগ করো, কি পাবা, অর্থাৎ এই ধারাটার পঞ্চম পদ হচ্ছে কত, 11। একইভাবে তোমাদেরকে যদি বলে যে পঞ্চপদ না বলে যদি বলে সপ্তম পদটা বের করতে বা দশম পদটা বের করতে, একইভাবে করতে পারবা। আচ্ছা, এখন আরেকটা সূত্র দেখি, সেটা হচ্ছে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। কথার কথা যে তোমাদেরকে ধরো কি, আচ্ছা এটাই দিছে, এটা দিয়ে বলছে কি যে 8 10। এখন যদি বলে এইখানে যে সমান্তর ধারাটা আছে এটার পঞ্চম পদ পর্যন্ত সমষ্টিটা বের করো। পঞ্চম পদ মানে হচ্ছে 10। এখন কি তুমি ক্যালকুলেটারে সবগুলো বসাই করবা নাকি এই সূত্রে নির্ণয় করবে, এই সূত্র দিয়ে কিন্তু একেবারে করে ফেলা যাবে, এটা তো আরো বড় থাকতে পারে। দশম পদ হলে এটা কততম পদ হয়, 1 2 3 4 5, অর্থাৎ পঞ্চমটা মানে 5টা পদের সমষ্টি যদি বের করতে বলে তাহলে আমরা করব কি, এভাবে s n equals to s, সেখানে 5 লিখে n এর জায়গায় 5 লিখি, তাহলে 5/2 n/2 2a plus n minus 1 into d, অর্থাৎ 2a 2 into a মানে তো 2, এটা মানে এটা হচ্ছে a মানে কি 2। আচ্ছা, a plus n minus 1 into d, তাহলে n মানে কি, n মানে আমাদের 5টা পদের সমষ্টি বের করতে বলছে না, তাহলে আমরা 5 minus 1 into d, d মানে কি 2, মানে পরের পদ থেকে আগের পদটা মাইনাস করো, 4 থেকে 2 মাইনাস করলে কত, 2, তাহলে 2 লিখে দিছি। এখন দেখো 5 থেকে 2 গেলে কত, 5 থেকে 2 গেলে 2.5, তারপর দেখো 2 দুগুণে 4, এখানে 5 থেকে 1 গেলে কত, 4, 4 দুগুণে কত, 8। আচ্ছা, এখন দেখো তাহলে 4 8 কত, সরি 4 এর সাথে 8 যোগ করলে কত, 8 9 10 11 12, তাহলে 12 দুগুণে 24, 24 25 26, অর্থাৎ এটা হচ্ছে কি 30, অর্থাৎ 30। এখন যদি তোমরা এগুলো সব একসাথে যোগ করো তাহলেও দেখবে কি 30 আসছে, অর্থাৎ যেটা হবে অর্থাৎ থার্ড আনসারটা আসবে 30। একইভাবে এটা তো অ্যাপ্লাই করে দেখাইছি, অর্থাৎ প্রথম n সংখ্যক এটা না, এটা সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি কি, s equals to n/2, তারপর 2a plus n minus 1 into d, এটা হচ্ছে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। একইভাবে অন্য কিছু দিতে পারে, যদি বলে একটু দেখাই 1 plus 3 plus 5 plus 7 ডট 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 দিছে। আচ্ছা, এখন যদি বলে এই ধারা যেটা আছে, সমান্তর ধারা যেটা আছে এটার প্রথম 10টা পদের সমষ্টি বের করতে বলছে তোমাদেরকে, তাহলে কিভাবে করবা, প্রথম 10টা পদের সমষ্টি যদি বের করতে বলে তাহলে এই সূত্রটাই অ্যাপ্লাই হবে, s n equals to n/2 2a plus n minus 1 into d। n মানে কি, যেহেতু আমাদের 10টা পদের সমষ্টি বের করতে বলছে, n equals to হবে 10, a কি হবে, a মানে হচ্ছে প্রথম পদ, প্রথম পদ a, d কি হবে, পরের পদ বিয়োগ আগের পদ, তাহলে 3 থেকে 1 মাইনাস করো, কি পাচ্ছ, 2 আসতেছে না, হ্যাঁ 2 আসতেছে। তাহলে s n equals to কি, n/2 2a plus n minus 1 into d, তাহলে s 10 কি হবে n/2, তাহলে
n মানে 10, 10/2, 2a, 2 into a, 2a বলছি না? হ্যাঁ, 2a প্লাস n minus 1 into d, 10 এর জায়গায় n এর জায়গায় 10 বসাও, ইন্টু ডি, ডি মানে কি 2। আচ্ছা, তাহলে 10 কে 2 দিয়ে ভাগ করলে কত? 5, 5 আসতেছে, এখানে 2 একে 2, এখানে 10 এর থেকে 1 গেলে কত? 9, 9 দুগুণে 18, তাহলে 18 এর সাথে 2 যোগ করলে কত? 20, 5 20 কত? 100, অর্থাৎ আনসারটা কি পাচ্ছি? 100 পাচ্ছি। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে এই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করবা সেটা, অর্থাৎ সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি s n equals 10/2, 2a plus n minus 1 into d। আচ্ছা, এখানে নিচে আর তিনটা সূত্র লিখছি, সেটা একটু দেখাই। যদি তোমাদেরকে বলে যে মানে প্রথম 50টা স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে, মানে 1 2 3, এই তো এগুলাই তো স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 5 এভাবে দেওয়া আছে, এটা তো স্বাভাবিক সংখ্যার একটা ধারা, সমান্তর ধারা। আচ্ছা, এখন যদি বলে সমান স্বাভাবিক সংখ্যার প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তোমাদেরকে বলবো প্রথম 50টা স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করার জন্য কিভাবে করবা। জাস্ট n এর জায়গায় 50 বসাই দিবা, যেহেতু 50টা তাহলে 50 বসাই দিবে, এখানেও n এর জায়গায় 50, এখানেও n এর জায়গায় 50 বের হয়ে যাবে। যদি বলে মানে প্রথম 32টা স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করার জন্য, তখন কি করবা? n এর জায়গায় 32 বসাই দিবা। একইভাবে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি যদি বলে, এই সূত্রটা অ্যাপ্লাই করবা n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাহলে n এর জায়গায় যেটা বলছে, যদি বলে 32টা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বের করতে, n এর জায়গায় 32 বসাই দিবা, তাহলে আনসারটা বের হবে। অর্থাৎ সূত্রটা একটু মনে রাখতে হবে, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। আরেকটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, যদি বলে 1 কিউব, 2 কিউব প্লাস 3 কিউব প্লাস এভাবে দেওয়া আছে। যদি বলে প্রথম 30টা স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি বের করতে, তাহলে কিভাবে করবা? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 বাইরেক্ট স্কোয়ার দিয়ে দিবা। অর্থাৎ একটু মনে রাখতে পারে এইভাবে, প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যেটা আছে, যে সূত্রটা আছে ওটার বাইরেক্ট স্কোয়ার দিয়ে দিলে ঘনের সমষ্টিটা বের হয়ে যাবে। অর্থাৎ এটাই হচ্ছে মানে ঘনের সমষ্টির সূত্র। আসো তাহলে, এটা হচ্ছে তোমাদের বইয়ের মেন বইয়ের উদাহরণ 2। অর্থাৎ এখানে কি বলছে যে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14, তারপর ডট ডট ডট, এটার ধারাটির কোন পদ 383। আগে আমরা বুঝি এটা কি, মানে এটা কি ধারা। এটা দেখো, 5 এর সাথে অথবা 8 থেকে 5 বিয়োগ করো, কি পাবা? 3 পাবা। 11 থেকে 8 বিয়োগ করো, মাইনাস করো, 3 পাবা। 14 থেকে 11 মাইনাস করো, তাও 3 পাবা। তার মানে কি বুঝতেছে, এটা হচ্ছে সমান্তর ধারা। তাহলে এটা যেহেতু সমান্তর ধারা, তাহলে প্রথম পদটা কি? প্রথম পদটা হচ্ছে 5, ওটাকে আমরা কি ধরবো? a ধরে নিব, ইকুয়ালস টু 5। d মানে কি? আমরা যদি 8 মাইনাস 5 লিখি, অথবা যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে 11 মাইনাস 8 ও লিখতে পারো, তাহলে আনসারটা কি 3 না? তাহলে সাধারণ অন্তরটা হচ্ছে 3। এখন আমাদের জিজ্ঞাসা করছে ধারার কোন পদ 383। আমরা যেহেতু কোন পদ আমরা জানি না, আমরা ধরে নিব যে n তম পদ 383। তাহলে আমরা জানি কি? আমরা জানি সমান্তর ধারার n তম পদ মানে কি? সূত্রটা কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন আমরা n তম পদকে কি ধরবো? অর্থাৎ n তম পদ সেটা হচ্ছে কি 383 যদি ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে? বা n তম পদকে যদি ধরলাম 383, তাহলে a মানে কি? a মানে তো 5, তাহলে 5 প্লাস n এর মান তো আমরা জানি না, তাহলে n মাইনাস 1 ইন্টু d, d মানে কি 3। আচ্ছা, তাহলে দেখো 5 5 এর মধ্যে জায়গায় থাক, প্লাস 3 এর সাথে n গুণ করো, 3n মাইনাস 3 একে 3, 3 ইকুয়ালস টু 383। আচ্ছা, এখন দেখো 5 থেকে 3 গেলে কত? 2, তাহলে 3n প্লাস 2 পাইতেছো, ইকুয়ালস টু 383।
তাহলে আমরা কি করবো, এখন আমাদের লাগবে n এর মান, তাহলে n কে একা করার চেষ্টা করো। তাহলে প্লাস টু ওই পাশে নিয়ে যাও, -2 হবে। 3n ইকুয়ালস টু 383 মাইনাস 2, কত পাচ্ছ? 381। তাহলে 381, অর্থাৎ 3 এর মানে কি 381, তাহলে n কে n মানে কি হবে 381 ডিভাইডেড বাই 3, তাহলে 381 কে 3 দিয়ে ভাগ দিলে কত? 127। তাহলে n এর মানটা কি পাইছি? 127। তাহলে আমরা লিখে দিতে পারি না, মানে হচ্ছে কি, মানে এই ধারাটার n 127তম পদ হচ্ছে 383। এখন আসো, এটাতে বলছে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল। তোমাদেরকে একটু আগে একটা সূত্র দেখাইছিলাম, সেটা হচ্ছে কি, প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল কি? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা না? এখন দেখো, আমাদের বলছে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে কি লিখবা? n এর জায়গায় 50 বসাই দিবা, তাহলে 50 ইন্টু 50 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে 50 গুণ এখানে কি হবে, 50 এর সাথে 1 যোগ করলে কত? 51, তাহলে 50 ইন্টু 51 ডিভাইডেড বাই 2, তাহলে 50 এর সাথে 51 গুণ করো, তাকে আবার 2 দিয়ে ভাগ করো, কত পাচ্ছি? 1275। 1 2 7 5। এখন বলছে যে উদাহরণ 4, এটা এটা কি, 1 প্লাস 2 প্লাস 3, তারপর ডট 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 99 পর্যন্ত যোগ করলে এটার যোগফলটা কত আসবে? আচ্ছা, তাহলে আগে সূত্রটা অ্যাপ্লাই করে দাও। এখানে এখানে কি হচ্ছে 4 নাম্বার। আচ্ছা দেখো, ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্রটা কি? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখন তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে কি 1 থেকে শুরু করে 99 পর্যন্ত, তাহলে তাহলে n এর মান কি হবে? n এর মান 99 হবে না? তাহলে লিখে দিই, n এর মান যেহেতু 99, তাহলে এখানেও হবে 99 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে 99 লিখছি। এখন বলো 99 এর সাথে 1 যোগ করলে কত? 100 ডিভাইডেড বাই 2, তাহলে 99 এর সাথে 100 গুণ করো, 99 ইন্টু 100 ডিভাইডেড বাই 2, 4950, 4950। তাহলে এটাই হচ্ছে আনসার। জাস্ট একটা সিম্পল সূত্র ইউজ করে তোমরা এটা আনসারটা বের করে ফেলতে পারবা। 5 নাম্বার ম্যাথটা দেখো, এখানে বলছে যে 7 প্লাস 12 প্লাস 17 ডট ডট ডট, তারপর বলছে কি ধারাটির প্রথম 30টি পদের সমষ্টি কত। এখন এটাকে আমাদের বুঝতে হবে, এটা কি সমান্তর ধারা? সাথে সাথে কত যোগ করলে 12? 7 8 9 10 11 12, সাথে সাথে 5 যোগ করলে 12 হয়, 12 সাথে 5 যোগ করলে 17 হয়। তাহলে এখানে যদি ডিফারেন্সটা সমান, তাহলে সাধারণ অঙ্কের যেহেতু সমান, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা সমান্তর ধারা বলতে পারি। তাহলে যেহেতু সমান্তর ধারা, তাহলে প্রথম পদটা কি? প্রথম পদ হচ্ছে 7 ইকুয়ালস টু 7। একটু খাতায় লেখার সময় একটু লিখবা প্রথম পদ ইকুয়ালস টু 7, সাধারণ অন্তর d ইকুয়ালস টু কি হবে? 12 থেকে 7 মাইনাস করো 5। আচ্ছা, এখন আমাদের বলছে কি প্রথম 30টি পদের সমষ্টি, তাহলে প্রথম 30টি পদের সমষ্টি বলছে, তাহলে সূত্রটা কি? সমান্তর ধারার, মানে প্রথম সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি কি? সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি
Sn equal to n by 2 2a plus n minus 1 into d। আচ্ছা, এখন আমাদের তো বলে দিছে যে n এর মানটা কি, মানে প্রথম 30টা পদ বলছে, তাহলে n এর মান 30টি বা 30। তাহলে আমরা লিখতে পারি as 30 equals to n এর জায়গায় কি বসাবো, 30 বসাই দিব। 30 divided by 2 2a 2 into a এর মানটা কি 7 7 plus 30 minus 1 into d d এর মানটা কি 5 5। আচ্ছা, এখন দেখো 30 কে 2 দিয়ে ভাগ করলে কত, 30 কে 2 দিয়ে ডিভাইড করো 15, 7 দুগুণে কত 14। আর এখানে আসছে কি 30 থেকে 1 গেলে 29, 29 কে 5 দিয়ে গুণ করো, কত পাচ্ছ? আচ্ছা, আমি একটু এটাকে 7 দুগুণে 14 প্লাস 30 থেকে 1 গেলে কত 29, 29 কে আবার 5 দিয়ে গুণ করে দাও, 29 গুণ 5 145। এখন সিম্পল হিসাব, এটার সাথে এটা যোগ করো, এটা তারপর গুণ করে দাও। 145 এর সাথে 14 যোগ হবে 159 গুণ 15 2385। তাহলে আনসারটা কি পাইছি 2385। এখন আসো উদাহরণের সৃজনশীল প্রশ্নটাতে। এখন বলো কি রশিদ তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। অর্থাৎ প্রথম মাসে যদি তিনি 1200 টাকা সঞ্চয় করেন, তাহলে দেখা যাচ্ছে পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তাহলে এক মাসে যদি 1200 হয়, পরের মাসে কত হবে 1300 হবে। যদি 1300 হয়, পরের মাসে গিয়ে কি হবে আরো 100 টাকা বেশি হবে, 1400 হবে। 1400 হলে পরের মাসে গিয়ে 1500 হবে। তাহলে আমরা লিখতে পারি না, মানে এখানে যেহেতু বলছে সমস্যাটিকে n সংখ্যক পদ পর্যন্ত ধারায় প্রকাশ করতে। তাহলে ক দিয়ে শুরু করি। এখানে প্রথম পদটা কি, প্রথম পদ যেহেতু প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন, তাহলে প্রথম পদটা হবে 1200 ইকুয়ালস টু প্রথম পদ ইকুয়ালস টু 1200। এখন এখানে দেখো যে বলছে কি পরবর্তী প্রতি মাসে পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করে। অর্থাৎ এখানে সাধারণ অন্তরটা কত, মানে ডি এর ভ্যালুটা 100 হবে না, কারণ প্রত্যেক মাসের থেকে তার পূর্ববর্তী মাসের ডিফারেন্সটা কত 100 টাকা করে করে। অর্থাৎ 100 টাকা করে করে তো বাড়তেছে। তাহলে প্রত্যেক মাসে তার পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তাহলে এখানে সাধারণ অন্তর বা ডি এর ভ্যালুটা হবে 100। তাহলে লিখে দিই সাধারণ অন্তর ডি ইকুয়ালস টু 100। আচ্ছা, এখন আসো, এখন আমাদেরকে বলছি কি n সংখ্যক পদ পর্যন্ত প্রকাশ করতে। আগে আমরা একটু বের করি ধারাটা। তাহলে প্রথম পদ হচ্ছে 1200, তাহলে দ্বিতীয় পদ কি হবে, ধারাটির দ্বিতীয় পদ হচ্ছে 1200 যোগ 100, তাহলে কত 1300 না? হ্যাঁ, তাহলে তৃতীয় পদ কি হবে 1300 যোগ 100 1400 হবে। আচ্ছা, এখন আমাদের যেহেতু বলছে n সংখ্যক পদ পর্যন্ত প্রকাশ করতে, আমরা জানি কি n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখন যেহেতু বলছে n সংখ্যক পদ, তাহলে বসাই দিই। আমরা তো n এর ভ্যালুটা জানি না, তাহলে n এর জায়গায় থাক। তাহলে সরি, এখানে এর ভ্যালুটা বসাই দিই। এর ভ্যালু হচ্ছে 1200 1200। এখানে ডি এর ভ্যালুটা কি, ডি এর ভ্যালু হচ্ছে 100। তাহলে 1200 যোগ 100 সাথে n, মানে 100 যেটা আছে তার সাথে n গুণ করো, 100 n হচ্ছে। তাহলে 100 এর সাথে 1 গুণ করো, 100 হচ্ছে। 1200 থেকে 100 গেলে কত 1100। তাহলে 1100 প্লাস 100 n পাচ্ছি। অর্থাৎ n তম পদ আমরা কিভাবে বের করব, মানে n এর মান যেটা, ধরো আমাদেরকে বললো কি যে চতুর্থ মাসে গিয়ে কত পাবে, তাহলে আমরা মানে কত জমাবে, তাহলে আমরা n এর জায়গায় 4 বসাই দিব, তাহলেই বের হয়ে যাবে। অর্থাৎ চতুর্থ পদ্ধতি মানে চতুর্থ মাসে গিয়ে কত পাবে জিজ্ঞাসা করে। আচ্ছা, তাহলে
আনসারটি কি হবে? বললো কি n সংখ্যক পদ পর্যন্ত ধারায় প্রকাশ করতে, তাহলে ধারায় প্রকাশ করতে 1200 প্লাস 1300 প্লাস 1400 প্লাস ডট 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 দিয়ে এটা কি লিখবা? এটা লিখে দিবা 1100 প্লাস 100, এটাই হচ্ছে আনসার। এখন আসো, এখন বলছে তিনি 18তম মাসে কত টাকা এবং প্রথম 18 মাসে মোট কত টাকা সঞ্চয় করেন। তাহলে আমাদেরকে বলছে কি 18তম মাসে, ধরলাম প্রথম মাসে তিনি 1200 টাকা সঞ্চয় করেন, দ্বিতীয় মাসে 1300, এমন করে আমরা দেখবো কি 18তম মাস যেটা, সেই মাসে গিয়ে তিনি 18তম মাসে তিনি কত টাকা মানে সঞ্চয় করবেন। তাহলে সেটা আমরা কিভাবে বের করব? অর্থাৎ সেটাকে আমরা এনতম পদের সূত্র দিয়ে বের করতে পারি না, মানে আমাদের 18তম পদটা কত, মানে 18তম পদটা কি ওটাই তো লাগবে। তাহলে আমরা লিখি ইকুয়ালস টু প্রথম পদটা কি ছিল? 1200 ছিল, যেহেতু প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন। তারপর সাধারণ অন্তরটা কি ছিল? সাধারণ অন্তরটা ছিল 100, মানে এটা ডিফারেন্স যেটা আছে। এখন আমাদের লাগবে যে তিনি 18তম মাসে কত টাকা সঞ্চয় করেন। তাহলে 18তম মাসে সঞ্চয় করেন কি হবে? আমরা সূত্রটা কি জানি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d না? তাহলে এর ভ্যালুটা কি? 1200 প্লাস n এর ভ্যালুটা কি? 18 মাইনাস 1 ইন্টু d, d এর ভ্যালুটা হচ্ছে 100। তাহলে 1200 সাথে 18 থেকে 1 গেলে কত? 17, 17 সাথে 100 গুণ করো 1700, তাহলে 1700 সাথে 1200 যোগ করলে কত? 1000, 1000, 2000, 2900 টাকা। তাহলে তিনি 18তম মাসে কত টাকা সঞ্চয় করেন? 2900 টাকা। আচ্ছা, এখন আমাদের লাগবে প্রথম 18 মাসে মোট কত টাকা, মানে প্রথম মাসে তিনি 1200 টাকা জমাইছে, দ্বিতীয় মাসে গিয়ে তিনি 1300, মানে দ্বিতীয় মাসে 1300, তৃতীয় মাসে 1400, এভাবে 18তম মাস পর্যন্ত যতগুলা টাকা জমাইছে টোটাল টাকাটার যোগফল, মানে টোটাল টাকাটা কত ওটাই আমাদের লাগবে। তাহলে এখানে একটু মুছে দিই, দেখো আমাদের লাগবে তিনি টোটাল প্রথম 18 মাসে মোট কত টাকা সঞ্চয় করেন। তাহলে আমরা লিখতে পারি প্রথম 18 মাসে, 18তম মাসে, প্রথম সরি 18তম হবে না, প্রথম 18 মাসে মোট সঞ্চয় করেন কি হবে? এটা আমরা জানি কি +18 ইকুয়ালস টু, সূত্রটা অ্যাপ্লাই করে দাও, n/2 হয়, তাহলে 18 ডিভাইড বাই 2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d হয় না? তাহলে 2 এর ভ্যালুটা কি? 1200, 1200 লিখলাম, 2a প্লাস n মাইনাস 1, n এর ভ্যালুটা কি? 18, 18 মাইনাস 1 ইন্টু d, d এর ভ্যালুটা কি? 100। এখন দেখো 18কে 2 দিয়ে ভাগ দাও, 9 আসে। এখানে 1200 দুগুণে কত? 1200কে 2 দিয়ে গুণ করলে কত? 2400, 2400 প্লাস 18 থেকে 1 গেলে কত? 1700, সরি 17, 17 সাথে 100 গুণ করলে 1700, তাহলে এখানে কত আসতেছে? 2400 সাথে 1700 যোগ করো, 2400 যোগ 1700 আসে 2000, সরি 4100 ইন্টু 9, 36900। অর্থাৎ তিনি প্রথম 18 মাসে মোট কত টাকা সঞ্চয় করছে? 36900 টাকা। এখন আমাদের লাগবে তিনি কত বছরে মোট এত টাকা সঞ্চয় করেন। আচ্ছা, এখন এখানে আমাদের একটা কথা বলছে কত বছরে, কিন্তু উপরে ছিল কি? উপরে ছিল হচ্ছে মানে প্রতি মাসে। তাহলে আমরা আপাতত মানে তিনি কত মাসে 1,06,200 টাকা সঞ্চয় করেন এটা আমাদের লাগবে। এখন তো হ্যাঁ, অর্থাৎ 1,06,200 টাকা। এখন আমরা সাপোজ ধরে নিব তিনি এন মাসে
এন মাসে মানে 1,06,200 টাকা সঞ্চয় করে। ধরি ওনার নামটা কি ছিল, রশিদ ছিল। রশিদ সাহেব এন মাসে 1,06,200 টাকা সঞ্চয় করে। এন মাস। আচ্ছা, তাহলে আমরা কিভাবে লিখবো এটা? তাহলে প্রশ্নানুসারে কি হবে? প্রশ্নানুসারে দেখো, অর্থাৎ এখানে আগে থেকেই বলে দিছে মানে তিনি কত বছর, অর্থাৎ আমরা বের করতেছি কত মাসে, মানে মানে যেটা বছর হয় সেটাকে আমরা মাসে মাসে আগে আগে বের করতেছি। তাহলে দেখো, যেহেতু প্রথম ধরলাম সাপোজ ধরে নিলাম কি তিনি 30 মাসে 1,06,200 টাকা সঞ্চয় করছে, তাহলে এক মাস করে টোটাল 30টা মাস, অর্থাৎ টোটাল 30টা মাসে তিনি 1,06,200 টাকা সঞ্চয় করছে। তাহলে এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে? ওই আমরা যে সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এটাই তো ইউজ হবে, n/2 2a প্লাস n - 1 ইন্টু d। তাহলে দেখো কিভাবে লিখবো, n/2 ইন্টু 2a প্লাস n - 1 ইন্টু d ইকুয়ালস টু কি 1,06,200। এখন দেখো আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে n/2, তারপর এখানে 2a আছে না, এর ভ্যালুটা কি ছিল? এর ভ্যালুটা ছিল 1200। তাহলে 12 দুগুণে কত? 1200 কে 2 দিয়ে গুণ করলে কত? 2400 হয়। তাহলে 2400 প্লাস ডি এর ভ্যালুটা কি ছিল? ডি এর ভ্যালুটা ছিল 100। তাহলে 100 n মাইনাস 100 কি পাচ্ছি এখানে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, ইনটু 1,06,200। আচ্ছা, এই দুই যেটা আছে এটা ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে এখানে জাস্ট থাকতেছে n, যেটা আছে ওটা বসাই, যেগুলো আছে মাইনাস 100, এটার সাথে 2 গুণ হবে, তাহলে কত আসতেছে? 1,06,200 গুণ 2 আসতেছে এটা 212400। আচ্ছা, এখন এনটা এগুলোর সাথে গুণ করে দাও। 2,400 n প্লাস 100 n স্কোয়ার মাইনাস 100 n ইকুয়ালস টু 212400। আচ্ছা, এখন দেখো 2,400 n থেকে 100 n গেলে কি থাকবে? তাহলে কি থাকতেছে? 2,300 n। আমরা একটা কাজ করি, আমরা যেহেতু এটার পাওয়ারটা বেশি, তাহলে এটাকে আগে রাখি, 100 n স্কোয়ারকে আগে রাখি, 100 n স্কোয়ার। তারপর এখানে যেটা বললাম 2,400 n থেকে মাইনাস 100 n, তাহলে কি থাকতেছে? 2,300 n। তারপর আমরা একটা কাজ করি, এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এটা কি হচ্ছে? 2,12400 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন দেখো আমরা 100 টাকা কমন নিয়ে ফেলতে পারি। 100 যদি কমন নিই, এখানে কি থাকতেছে? n স্কয়ার থাকতেছে, এখানে প্লাস, যেহেতু 100 কমন নিছি তাহলে 2,300 কে 100 দিয়ে ভাগ দিই, 23 থাকতেছে, 23 n মাইনাস এখানে কি থাকতেছে? 2,12400 ডিভাইডেড বাই 100, 2,124 থাকতেছে ইকুয়ালস টু 0। এখন দেখো এখান দিয়ে লিখি, এখন দেখো আমরা 100টাকে ওই পাশে পাঠিয়ে দিছি, তাহলে এটা 0 সাথে ভাগ হয়ে এটা আর থাকতেছে না, এখানে 0ই হবে। তাহলে এখানে যেটা থাকতেছে n স্কয়ার প্লাস 23 n মাইনাস 2124 ইকুয়ালস টু 0। এখন এটাকে কিভাবে ভাঙবো? এটা ক্যালকুলেটরও কিন্তু করা যায়, তোমাদেরকে দেখাই।
দেখো একটু, প্রথমে এখানে মোটে চাপ দিলাম, মোট 3 বার চাপ দিব। এখানে ই কিউ এন যেটা আছে এখানে 1-এ প্রেস করব, তারপর এই বরাবর প্রেস করব, মানে এটা কোন দিকে, ডান দিকে, রাইট সাইডে। তাহলে এখানে ডিগ্রি যেটা আছে না, এখানে 2 আছে, তাহলে 2-এ ক্লিক করব। এখন কি কি আসছে, এটাই তো আসছে, ফোকাস ধরতেছে, হ্যাঁ ধরছে। আচ্ছা, এখন দেখো এখানে এর ভ্যালুটা জানতে চাইছে ক্যালকুলেটর। তাহলে এখানে দেখো এর ভ্যালুটা কি, উপরে দেখো এন স্কোয়ারের আগে কি আছে, 1 আছে না, এন স্কোয়ারের আগে কিছু না থাকলে 1 আছে। আবার এখানে এন এর আগে কি আছে, 23 আছে, আবার ওইখানে কি আছে, -2124 আছে। তাহলে একটু খেয়াল করো, এর জায়গায় আমি কি বসাবো, এর জায়গায় বসাবো এন স্কোয়ারের আগে কি আছে, 1 আছে, তাহলে 1 প্রেস করলাম, সমান চিহ্ন দিলাম। বি এর ভ্যালুটা জানতে চাইছে, যেহেতু এন এর আগে 23 আছে, আমি তাহলে 23 বসাচ্ছি, আবার সমান চিহ্নতে ক্লিক প্রেস করছি। এখন সি এর ভ্যালুটা জানতে চাইছে, সি এর ভ্যালুটা কি, -2124। তাহলে এটা এখানে লিখি, -2124, তারপর এখানে প্রেস করছি সমান চিহ্ন যেটা আছে ওটাতে। তাহলে প্রেস করার পর কি পাইছি, x1 ইকুয়ালস টু বলতেছে, একটা হচ্ছে 36, আরেকটা কত, আরেকটা হচ্ছে -59। একটা পাইছি বললো কি 36, আর একটা 59। তাহলে এখন তোমরাই দেখো, একটা 36 আর একটা 59, তাহলে 59 and -36 and -2124 equals to 0। এখন n কমন নাও, মিডল টার্ম, n প্লাস 59 -36 n প্লাস 59, মানে এখানে 36 কমন নিলে এখানেও 59 থাকে, ইকুয়ালস টু 0। n প্লাস 59 আবার n মাইনাস 36 ইকুয়ালস টু 0 হয়। n ইকুয়ালস টু, যেহেতু এখানে 59 আছে, আচ্ছা আমি n প্লাস 59 ইকুয়ালস টু 0, n ইকুয়ালস টু -59। কিন্তু এটা তো সম্ভব না, কারণ এখানে কি মাসের সংখ্যা তো কখনোই ঋণাত্মক হইতে পারে না। আচ্ছা, আরেকটা কি পাইছি, অথবা n minus 36 equals to 0, n equals to 36। এখন যেহেতু মাসের সংখ্যাটা ঋণাত্মক, মাস কখনো ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। তাহলে n equals to কি, 36। তাহলে তিনি 36 মাসে, 36 মাস মানে কি, 12 মাসে 1 বছর হয়, 24 মাসে 2 বছর হয়, তাহলে 36 মাসে কত বছর হবে, 3 বছর হবে না। তাহলে তাহলে কি লিখবো, তিনি 36 মাস বা 3 বছরে কত টাকা, মোট এত টাকা বছরে। আচ্ছা, মোট লিখতে হবে, মোট 1,06,200 টাকা সঞ্চয় করেন। ঠিক আছে, কোনো যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে শিকন স্টেশনে, তোমরা ফেসবুকে গিয়ে ফেসবুক গ্রুপ লিখে সার্চ করে আমাদের যে শিকন স্টেশন লিখে সার্চ দিলে আমাদের ফেসবুক গ্রুপটা আসবে, ওইখানে গিয়ে তোমরা যেখানে বুঝতে পারো না সেটা পোস্ট দিবা। আর আজকে যেসব ম্যাথ করলা, যে বইয়ের উদাহরণগুলা, তারপর কি যেই সূত্রগুলা শুরুতে দেখাইছি, এগুলো একটা সুন্দর করে নোট খাতা করে এবং নোট করে নোটের ছবিগুলো আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে সেটাতে পোস্ট দিয়ে দিবা। ততক্ষণ পর্যন্ত পরের ভিডিওতে আমরা কি করব, পরের ভিডিও যেটা দিব ওটাতে আমরা অনুশীলনের ম্যাথগুলো সলভ করে দিব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।